আজকে আমি যে মুভিটি এক্সপ্লেইন করতে যাচ্ছি এটি একটি তেলুগু অ্যাকশন সাইফাই থ্রিলার মুভি। মুভিটির নাম অ্যাশোধা। মুভিটি এই 3-4 দিন আগে মুক্তি পেয়েছে। এই মুভিটাতে মেইন ভূমিকায় অভিনয় করেছেন আমাদের সামান্থা ম্যাম। বলতে গেলে সত্যি এই মুভিতে সামান্থার অভিনয় এবং অ্যাকশন সিনগুলো আমার খুব ভালো লেগেছে। সেই সাথে মুভিতে দুর্দান্ত কিছু সাসপেন্স আছে যা এক এক করে বের হতে থাকে, যা খুবই ভালো লাগে। তো বেশি কাহিনীবাজি না করে সোজা গল্পে চলে যাব। তার আগে বলতে চাই এই মুভির মূল টপিক হচ্ছে সারোগেসি মাদার নিয়ে। তো যারা সারোগেসি মাদার কি সেটা বোঝেন না তাদেরকে বলতেছি, যে মেয়েরা টাকার বিনিময়ে তাদের গর্ভ ভাড়া দেয় তাদেরকে সারোগেসি মাদার বলে। কি ক্লিয়ার তো? গুড। তো হাই, আমি এস আর রোমানা, সিনেমা উইথ রোমানার নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। মুভিটির শুরুতেই মুম্বাইয়ের লেক হাউসে এক বিদেশিনী পরীকে দেখতে পাই যার নাম অলিভিয়া। এই মেয়েটি একজন হলিউড মডেল। তো এই বিদেশিনী পরী সুইমিং করার সময় দুজন লোফার ছেলে অলিভিয়াকে এমন শর্ট ড্রেসে দেখে লোভে পড়ে যায় এবং লুকিয়ে অলিভিয়ার ড্রিঙ্কসে ড্রাগস মিশিয়ে দেয়। কিছুক্ষণ পর অলিভিয়া লেক থেকে উঠে ড্রিঙ্ক করে এবং রিয়াকশন শুরু হয়ে যায়। তখন সে অনেক কষ্টে সিঁড়ি বেয়ে তার রুম পর্যন্ত পৌঁছাতেই সেই ছেলেগুলো অলিভিয়াকে জোর জবরদস্তি করে তুলে এনে বেডে শুয়ে দেয় এবং তার সাথে নোংরামি করতে চায়। কিন্তু হঠাৎ কেন জানি অলিভিয়ার শরীর ধীরে ধীরে জম্বিদের মতো হতে থাকে এবং একটা পর্যায়ে অলিভিয়া সেখানেই মারা যায়। আর এটা দেখেই সেই দুইজন ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এই সিনটাকে মনে রাখবেন, সামনে গিয়ে দরকার পড়বে। সিন এখানে স্কিপ করে একটা হসপিটালে আসে। সেখানে আমাদের মুভির হিরোইন যশোদাকে দেখতে পাই। সুমতি নামের একজন লেডি ডক্টর যশোদার চেক আপ করে বলে, তোমার বাচ্চার ফিজিক্যাল কন্ডিশন খুব ভালো আছে, তাহলে তুমি আগামীকাল যাওয়ার জন্য রেডি হয়ে নাও। কালকে তাদের লোক এসে তোমাকে 50% টাকা দিয়ে নিয়ে যাবে। আসলে যশোদা টাকার জন্য সারোগেসি মাদার হয়েছে। নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জাগতেছে, তার কি জন্য টাকার প্রয়োজন, তাই না? যশোদা এখান থেকে বের হতেই এই সেম প্রশ্ন একটা নার্সও তাকে করে। তখন যশোদা বলে, আমার বোনের অপারেশন করার জন্য টাকার খুব জরুরি প্রয়োজন, তাই কোনো উপায় না পেয়ে এই কাজটি আমাকে করতে হচ্ছে। এরপর যশোদা তার বাড়িতে এসে ব্যাগপত্র গুছিয়ে নেওয়ার সময় একজন লোক এক ব্যাগ ভর্তি টাকা নিয়ে যশোদার রুমে ঢোকে এবং ব্যাগটা রেখে চলে যায়। এরপর যশোদা সেই টাকাগুলো চেক করে নেয় এবং একটু পর এই গাড়িতে এসে ওঠে। এই ছেলের নাম রকি, সে যশোদাকে নিতে এসেছে। তো রকি যশোদাকে একটা ট্যাবলেট দিয়ে সেটা খেতে বলে। যশোদা খেতে রাজি না হলে রকি ডিল ক্যান্সেল করার হুমকি দেয়। তখন কি আর করার, যশোদা ট্যাবলেটটা খেয়ে নেয়। এরপর ধীরে ধীরে যশোদার সেন্স হারিয়ে যেতে থাকে। সিন চলে আসে একটা ফ্যাশন শোতে। এই মডেলটির নাম আরুষি। তো অনুষ্ঠান শেষ হতেই আরুষির বয়ফ্রেন্ড শিবা রেড্ডি আরুষিকে কল করে বলে, বেবি তাড়াতাড়ি আসো, আজকে কোর্টে যাব। সিন চলে আসে গাড়ির ভিতরে। তো পথের মাঝে তারা দুষ্টু মিষ্টি গল্প করতে করতে একটু রোমান্টিক হতে যাবে, ঠিক তখনই একটা ট্রাক তাদের সামনে পড়ে এবং তারা নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে। শিবা রেড্ডি অনেক বড় একজন বিজনেস স্টার ছিল, তাই তার এমন হঠাৎ মৃত্যুতে মিডিয়ায় তোলপাড় শুরু হয়ে যায়। সেই সাথে সবার মনে প্রশ্ন জাগে, এটা কি সত্যিই কোনো অ্যাক্সিডেন্ট নাকি পরিকল্পিত মার্ডার? তো এটা সামনে গেলে নিশ্চয়ই জানা যাবে। সিন চলে আসে যশোদার কাছে। যশোদার সেন্স ফিরলে দেখে তার গেট আপ পুরোই চেঞ্জ। বস্তির সাধারণ একটি মেয়ে থেকে একেবারে রানীর মতো হয়ে গেছে। এটা দেখে যশোদা তো নিজেই অবাক হয়। এরপর যশোদা পুরো রুমটা ঘুরে দেখার সময় সেখানে ইভা লেখা দেখতে পায়। এটা আসলে এই সারোগেসি মেডিকেলের নাম। যশোদা তখন বেলকুনিতে একটা কবুতর বসে থাকতে দেখে। জানালা দিয়ে সেটা ধরার চেষ্টা করে, কিন্তু তার হাত অতদূর পৌঁছায় না। এমন সময় সেখানে এই মেডিকেলের চিফ ডিরেক্টর মাধু ম্যাম আসে এবং বলে, হঠাৎ করে তোমাকে এখানে নিয়ে আসার জন্য ভয় পেও না, এই রুমে যা কিছু আছে সবকিছু তোমার জন্যই। আর ওয়ার্ডেন সুধা তোমার সবকিছু খেয়াল রাখবে এবং ডক্টর গৌতম প্রতিদিন তোমার ফিজিক্যাল কন্ডিশন টেস্ট করবে। সিন এখানে স্কিপ করলে ইন্সপেক্টর ঋষিকে দেখতে পাই। সে শিবা রেড্ডির পোস্টমর্টম ডক্টরের থেকে জানতে পারে গাড়ির এয়ারব্যাগ ব্লাস্টের কারণে শিবা রেড্ডির মৃত্যু হয়েছে। এরপর ঋষি পুলিশ কমিশনার বলরামের কাছে এসে সবকিছু জানালে বলরাম বলে, যদিও এটা ওপেন অ্যান্ড শার্ট কেস মনে হচ্ছে, তারপরেও এই কেসটা নিয়ে ক্রাইম এক্সপার্ট বাসুদেবের সাথে একবার কথা বলে নিও। সিন এখানে স্কিপ করে ইভাতে আসে। যশোদা তার কপালের টিপ খুলে আয়নায় লাগিয়ে রাখার সময় ওয়ার্ডেন সুধা সেখানে আসে এবং যেখানে সেখানে টিপ লাগানোর জন্য কথা শোনায়। এরপর সে যশোদাকে স্ক্যানিং ড্রেস পরে নিয়ে যেতে যেতে এই ইভা মেডিকেলের বিভিন্ন রুলস বলতে থাকে। সিন চলে আসে স্ক্যানিং রুমে। যশোদা বেডে শুয়ে পড়লে ডক্টর গৌতম তার পেট বের করতে বলে, কিন্তু যশোদা অবাক হয়ে তাকে বলে, আমার লেডি ডক্টর লাগবে। তখন গৌতম একটু হেসে বলে, এখানে আমি সবার চেক আপ করাই, তাই লজ্জা পাওয়ার কিছু নেই। তো কি আর করার, যশোদা পেট বের করলে ডক্টর গৌতম পরীক্ষা করতে শুরু করে দেয়। এরপর লাঞ্চের সময় সুধা এসে যশোদাকে এখানকার বাকি সব সারোগেট মাদারের সাথে পরিচয় করিয়ে দেয়। সুধা চলে যেতেই তেজু নামের মেয়েটি যশোদাকে র্যাগিং শুরু করে দেয় এবং বলে, জোন 2-তে আমার লাগেজ আছে, ওর ভিতরে সিগারেটের প্যাকেট আছে, সেটা নিয়ে আসো। এই জোন 2 আসলে রেস্ট্রিক্টেড এরিয়া, সেখানে মেডিকেলের স্টাফ ছাড়া প্রবেশ নিষেধ। তো কোনো উপায় না পেয়ে যশোদা লুকিয়ে সেই জোন 2-তে ঢুকে পড়ে। এই সময় কন্ট্রোল রুমের সিকিউরিটি গার্ড তাকে দেখে ফেলে এবং থামানোর জন্য তার কাছে যেতেই ডক্টর গৌতম সেখানে আসে। সে সিকিউরিটি গার্ডকে বলে, তুমি যাও, আমি দেখতেছি। গৌতম তখন যশোদার কাছে জানতে চায় সে এখানে কেন এসেছে। যশোদা বলে, আমি আমার ব্যাগ নিতে এসেছি। তখন গৌতম তাকে বুঝিয়ে বাঝিয়ে সেখান থেকে নিয়ে আসে। এদিকে কমিশনার বলরাম আর ইন্সপেক্টর ঋষি ক্রাইম এক্সপার্ট বাসুদেবের কাছে আসলে বাসুদেব শিবা রেড্ডির গাড়িটা পরীক্ষা করে বলে, এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, এটা একটা পরিকল্পিত খুন।
ইন্সপেক্টর ঋষি তখন এই কেসটা বাসুদেব স্যারকে সাথে নিয়ে ইনভেস্টিগেশন করার জন্য কমিশনারের কাছে পারমিশন চাইলে কমিশনার রাজি হয়। এরপর বাসুদেব তার ফুল টিম নিয়ে প্রথমে আরুষির বাড়িতে ইনভেস্টিগেশন করতে আসে এবং সেখানে তারা আরুষির ল্যাপটপ চেক করে জানতে পারে আরুষি ক্রাফট ক্রিম নামের একটা প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হওয়ার অফার পেয়েছে, কিন্তু তার সুরেশ নামের এক ফ্রেন্ড সেটা করতে নিষেধ করেছে, কারণ সুরেশ সেই প্রোডাক্টের বিষয়ে খোঁজ নিয়ে জানতে পেরেছে যে এটা এক ধরনের ইল্লিগাল মেডিসিন দিয়ে তৈরি করা হয়। সিন চলে আসে ক্রাফট ক্রিমের অফিসে। ম্যানেজার সোনু তার প্রোডাক্টের বিজ্ঞাপন দেখার সময় সূর্যা আর বাসুদেব সেখানে আসে, কিন্তু সোনুকে দেখেই ঋষি একটু অবাক হয়, আর সেটা কেন হয় তা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তো ঋষি তার প্রোডাক্টের ডিটেলস চাইলে সোনু আনঅফিসিয়ালি এভাবে কোনো তথ্য দিতে রাজি হয় না। তখন কি আর করার, বাসুদেব আর ঋষি চলে যেতেই সোনু বাবু সেই একটা স্টাইলে টিভির সুইচ অফ করে দেয়। সিন চলে আসে পরের দিন ইভাতে। লাঞ্চের সময় যশোদা আবারও খাবার টেবিলে আসলে তাকে দেখে সবাই তো অবাক হয়ে থাকে। এমন সময় যশোদা তেজুকে সিগারেটের প্যাকেটটা দিলে তেজু তাকে সসের বোতলটা এগিয়ে দেয়, আর এভাবেই তাদের ফ্রেন্ডশিপ শুরু হয়ে যায়। পরের সিনে দেখি যশোদা সুধার কাছে এসে একটা পেইন কিলার ট্যাবলেট চাচ্ছে, তো সুধা সেটা বের করতে ব্যস্ত হয়ে পড়লে যশোদা একটা ট্যাব তার ফাইলের ভিতরে রেখে দেয়। লীলা এটা দেখে বলে সে এটা তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে আর তুমি নিয়ে রেখেছ। তখন যশোদা বলে সে প্রথম দিনেই আমাকে বকা দিয়েছিল, তাই একটু শিক্ষা দিলাম। সিন চলে আসে বাসুদেব আর ঋষির কাছে। ক্রাফট ক্রিমের অফিসে গিয়ে তো কোনো তথ্য পাওয়া গেল না, তাই বাসুদেব আর ঋষি আরুষির সেই ফ্রেন্ড সুরেশের বাসায় এসে দেখে তাদের পৌঁছানোর আগেই কেউ একজন সুরেশকে মেরে ফেলেছে। তখন তারা পুরো ঘরটা ভালো করে খুঁজে দেখার সময় ফ্রিজের ভিতরে লুকিয়ে রাখা কিছু ড্রাগস দেখতে পায়। এরপর ঋষি সেই ড্রাগসগুলো দিল্লি ফরেন্সিক ল্যাবে পাঠালে একজন ডক্টর সেগুলো পরীক্ষা করে জানায় মুম্বাইয়ে হলিউড হিরোইন অলিভিয়ার ডেড বডি থেকে যে ড্রাগস পাওয়া গেছে এটা সেই ড্রাগসের সাথে ম্যাচিং করছে, কিন্তু এর নাম কি সেটা এখনো জানা যায়নি। সিন স্কিপ করে ইভাতে আসে। ডক্টর গৌতম প্রতিদিনের মতো যশোদার প্রেগন্যান্সি চেক করার জন্য আসে। তখন যশোদা হালকা পাতলা কথার মাধ্যমে গৌতমের থেকে জানতে পারে গৌতম এখনো বিয়ে করেনি। এটা শুনে যশোদা একটু খুশি হয়। গৌতম ও যশোদার সাথে হালকা পাতলা দু একটা দুষ্টামি করতে থাকে, যেমন যশোদার চকলেট কেড়ে নেওয়া, আবার কখনো স্টাফদের থেকে লুকিয়ে চকলেট গিফট করা। এভাবে ধীরে ধীরে তাদের মাঝে হালকা পাতলা লাভ মিষ্টি শুরু হয়ে যায়। এদিকে তেজু ওয়াশরুমে এসে স্মোকিং করার সময় দেখে যশোদা তাকে সিগারেটের বদলে চকলেট দিয়েছে। এটা দেখে সে কিছুটা বিরক্ত হয়, কিন্তু সিগারেট খেতে গিয়ে হঠাৎ তার গর্ভের বাচ্চার কথা মনে হয়। তখন সে বাহিরে এসে যশোদাকে ইশারা করে বলে সিগারেট খাওয়া ছেড়ে দিলাম। এরপর তেজু যশোদাকে তার জীবনের সবকিছু খুলে বলে। তেজুর সাথে সাথে অন্যরাও সবাই তাদের এখানে আসার কারণগুলো বলে। সবকিছু শুনে যশোদা বুঝতে পারে যশোদার মতো সবাই টাকার প্রয়োজনে বা সংসারে দারিদ্রতার কারণে এখানে এসেছে। সিন এখানে স্কিপ করে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে চলে আসে। ডক্টর ঋষির পাঠানো ড্রাগসগুলো পরীক্ষা করার সময় কেউ একজন মুখোশ পরে এসে ডক্টরটিকে মেরে ফেলে এবং অ্যাসিডের ড্রামের ভিতরে ভরে রাখে, কিন্তু কে আর কেনই বা এই ডক্টরকে মারলো সেটা সামনে গেলেই জানতে পারবেন। কিছুদিন পর হঠাৎ কাজল নামের একজনের ডেলিভারি পেইন শুরু হলে মেডিকেলের স্টাফরা তাকে জোন 2-তে নিয়ে যায়। যশোদা আর বাকি সকলে তখন বাহিরে কাজলের অবস্থা জানার জন্য অস্থির হয়ে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর মাধু তাদের কাছে এসে জানায় দুদিন আগেই কাজলের সন্তান তার পেটেই মারা গেছে। এটা শুনে সবাই চমকে ওঠে এবং ভীষণ কষ্ট পায়, কারণ তারা প্রত্যেকেই কাজলের মতো সেম পরিস্থিতিতে আছে। তো এক্সারসাইজ করার সময় মাধু ম্যাডাম আসলে যশোদা তার কাছে কাজলের অবস্থা জানতে চায়। তখন মাধু বলে ইভার রুলস অনুযায়ী কোনো মেয়ের ডেলিভারি হওয়ার পর তাকে আর এখানে রাখা হয় না, তাই আমরা কাজলকে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছি। এটা শুনেই সবাই খুব চিন্তায় পড়ে যায়, আর তাদের মনে হালকা সন্দেহ জাগতে শুরু করে। পরের সিনে যশোদাকে একটা আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখি। কাজলের এভাবে চলে যাওয়ার পর থেকে তার মনে সন্দেহ ঢুকেছে। সে ভাবতে থাকে কাজলের সাথে কেন তাদের দেখা করানো হলো না। রাতে সুধা কাজ করার সময় হঠাৎ যশোদার রুমে অ্যালার্মের সিগন্যাল বেজে উঠলে সে যশোদার রুমে ছুটে এসে দেখে যশোদা মেঝেতে পড়ে আছে। সুধা তখনই নার্সদের ডেকে এনে যশোদাকে জোন 2-তে পাঠিয়ে দেয়। সিন চলে আসে মুম্বাই এয়ারপোর্টে। এই বিদেশিনী মডেলের নাম ইলিনা। বাসুদেব আর তার টিম ইলিনাকে ফলো করছে, কারণ তারা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পেরেছে এই মেয়েটি ক্রাফট ক্রিম কোম্পানির সাথে কি যেন একটা গোপন ডিল করার জন্য ইন্ডিয়াতে আসতেছে। তো ইলিনা একটা গাড়িতে উঠলে ঋষি আর বাসুদেবও তার পিছে পিছে যেতে থাকে। তো এরা যেতে থাক, ততক্ষণে আমরা দেখে আসি যশোদার কি অবস্থা। তো আমরা দেখি যশোদাকে জোন 2-তে রাখার সময় হঠাৎ তার ঘুম ভেঙে যায়। তখনই পাশের একজন নার্সের হাতে তার নজর আটকে যায়, কারণ সে কাজলের আংটিটা পরে আছে। কিন্তু সেই নার্স যশোদার দিকে দেখার আগে সে আবারও চোখ বন্ধ করে ফেলে। একটু পর সেই নার্স চলে গেলে যশোদা বাইরে এসে সবকিছু দেখতে থাকে। তখনই হঠাৎ ডক্টর গৌতম পিছন থেকে এসে তার কাঁধে হাত রাখলে সে চমকে ওঠে আর সেন্সলেস হওয়ার ভান করে গৌতমের উপরে পড়ে যায়। গৌতম তখন নিজেই যশোদাকে হুইল চেয়ারে করে এনে ওয়ার্ডেন সুধার কাছে পৌঁছে দেয় এবং তাকে রুমে নিয়ে যেতে বলে। অন্যদিকে ইলিনা গাড়ি নিয়ে যেতে যেতে হঠাৎ রাস্তার মাঝে এসে একটা জায়গায় গাড়ি থেকে নামে। বাসুদেব আর তার টিম দূরে দাঁড়িয়ে এগুলো দেখে। একটু পর অন্য আরেকটি গাড়ি এসে ইলিনাকে তুলে নিয়ে যাচ্ছে। তখনই বাসুদেবের টিম তাদের পিছে পিছে যেতে থাকে।
এদিকে যশোদা কিছু সুস্থ হয়ে উঠলে সে জানালার পাশে দাঁড়িয়ে কবুতরটাকে দেখতে থাকে। এমন সময় যশোদা আবারও কবুতরটাকে ধরার চেষ্টা করে, কিন্তু তার হাত পৌঁছায় না, যে কারণে সে ছুরি এনে জানালার নাটগুলো খুলতে শুরু করে। ওদিকে সুধা যশোদাকে ট্যাবলেট খাওয়ানোর জন্য যশোদার রুমের দিকে আসতেছে। যশোদা জানালাটা খুলে ফেলে এবং কবুতরটাকে ধরার জন্য হাত বাড়ায়, কিন্তু একটা স্ক্রিনে গিয়ে তার হাত আটকে যায়। এটা দেখে যশোদা রীতিমতো চমকে ওঠে। তখন সে পাশেই একটা মিনি হলোগ্রাম প্রজেক্টর সেট করা দেখতে পায়, যেটা দেখে সে বুঝতে পারে কবুতরটা আসল নয়, বরং হিডেন মিনি প্রজেক্টর সেট করে কবুতর দেখানো হচ্ছিল, যাতে মনে হয় এটা সত্যিকারের জানালা। কিন্তু আসলে এটা মেডিকেল নয়, বরং তাদেরকে একটা বন্ধ জায়গায় আটকে রাখা হয়েছে। তো ওদিকে সুধা সেই ট্যাবলেট নিয়ে যশোদার ঘরে ঢুকতেছে। এই বুঝি কাম সারছে, কিন্তু এ কি, সে ঘরে ঢুকেই দেখে যশোদা কফি হাতে করে দাঁড়িয়ে আছে। যাক, বাঁচা গেল। তো সুধা তার কাছে এসে সেই ট্যাবলেটটা তাকে খেতে দেয়। এমন সময় সিগন্যাল বেজে উঠতেই তেজু সেখানে এসে বলে যশোদা, লীলা ডেলিভারি পেন শুরু হয়েছে। এরপর লীলাকে জোন 2-তে নিয়ে গেলে যশোদা খুব চিন্তায় পড়ে যায়। সে ঘরে এসে ভাবতে থাকে এখন কিছু একটা করতেই হবে, না হলে লীলাকেও হয়তো আর কখনো দেখতে পাবো না। এমন সময় যশোদার হাতে একটা অ্যাক্সেস কার্ড দেখতে পাই এবং দেখানো হয় এটা সে গৌতমের থেকে চুরি করে নিয়েছে। তো যশোদা গ্লাসের সামনে দাঁড়িয়ে কিছু একটা প্ল্যান করে এবং লুকিয়ে জোন 2-র দিকে যেতে থাকে। একটা পর্যায়ে সে জোন 2-র ভিতরে আসলে দেখে নার্সরা লীলাকে একটা অপারেশন রুমে নিয়ে যাচ্ছে। একটু পর যশোদা সেই রুমের দরজায় আসতেই হঠাৎ জেনি তার কাছে আসে এবং তার হাত ধরে টেনে সাইডে নিয়ে যায়। এরপর যশোদা লীলার কাছে যেতে ধরলে জেনি তাকে অ্যাটাক করে এবং মেডিসিন রুমে নিয়ে এসে মারতে শুরু করে। তখন আমরা বুঝতে পারি জেনি আসলে ওদের দলেরই লোক। এখানে জেনি যশোদার প্রেগনেন্সি নষ্ট করার অনেক চেষ্টা করে এবং দুজনের মাঝে অস্থির কিছু ফাইটিং হয়। তো যশোদা কিভাবে নিজেকে রক্ষা করে সেটা একটু দেখে নিন। জেনির উপরের ভিসা কনফার্ম হওয়ার পর যশোদা সেই অপারেশন রুমে এসে দেখে লীলা সেখানে নেই, কিন্তু অপারেশন বেডে রক্ত লেগে আছে। যশোদা তখন এদিক ওদিক খুঁজতে থাকলে সেই ফ্রোজেন রুমটা দেখতে পায় এবং ভিতরে ঢুকে দেখে সেখানে অনেকগুলো বক্স রয়েছে, আর সেগুলোর প্রত্যেকটাতে একটা করে মেয়ের ডেড বডি সংরক্ষণ করা আছে। এটা দেখেই যশোদা কাঁদতে শুরু করে। সেগুলোর মাঝে হঠাৎ সে কাজলের ডেড বডিটা দেখতে পায়। দিন চলে আসে জঙ্গলের মাঝেই একটি পুরাতন ভবনে। বাসুদেব আর তার টিম ইলিনাকে ফলো করে এখানে আসতেই একদল লোক তাদেরকে ঘিরে ফেলে। এরপর তারা সবকিছু কেড়ে নিয়ে সবাইকে একটা ঘরে বন্দি করে রাখে। এদিকে যশোদা সেই ডেড বডিগুলো দেখার সময় সিকিউরিটি গার্ড কুনাল সেখানে আসে। তাকে দেখে যশোদা লুকিয়ে অন্য আরেকটা ঘরে ঢুকে পড়ে, কিন্তু সেখানে ঢুকে যশোদা সবকিছু অন্ধকার দেখতে পায়। এমন সময় পাশে টেবিলে রাখা নাইট ভিশন গোগলস পরলে সে অনেকগুলো ছোট ছোট বক্স দেখতে পায়। যশোদা সেগুলোর একটা বক্স খুলতেই হঠাৎ গ্লাস টিউবের ভিতরে একটা নবজাতক বাচ্চাকে দেখে। যশোদা সেই গ্লাস টিউবটা কোলে নিয়ে পিছনের দিকে আসতেই হঠাৎ একটা সুইচের চাপ পড়ে সবগুলো বক্সের লাইটিং অন হয়ে যায়। তখন যশোদা এতগুলো বাচ্চার এমন করুণ অবস্থা দেখে ভয়ে চিৎকার দিয়ে ওঠে, আর সিকিউরিটি গার্ড কুনাল এসে তাকে ধরে ফেলে। এরপর কুনাল তাকে কন্ট্রোল রুমে নিয়ে এসে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন দেয়ালের সাথে ধাক্কা লেগে যশোদার হাত থেকে বাচ্চার গ্লাস টিউবটা পড়ে যায়, আর সে ধীরে ধীরে সেন্সলেস হয়ে পড়ে। কুনাল তখন টিউবটা তুলে নিয়ে বলে, বেবি তুমি একটু ঘুমাও, আমি একটু মজা করি। পরের সিনে দেখি কুনাল যশোদাকে একটা ওয়েট লিফটারের সাথে বেঁধে রেখেছে এবং দূরে বসে থেকে যশোদার দিকে লুলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। একটু পর সে যশোদার শরীরের গন্ধ নিয়ে বলে, প্রেগনেন্ট মেয়ে আমার খুব পছন্দের। যখনই এরকম কাউকে দেখি আমি একদম পাগল হয়ে যাই। তখনই যশোদা তার মেইন সুইচে কষিয়ে একটা লাথি মেরে দিলে কুনেলের শর্ট সার্কিট হয়ে যায়। তখন সে পুশ আপ করে ইজি হওয়ার চেষ্টা করে আর বলে, আই লাইক ইট, কারণ বিপক্ষ দল শক্তিশালী না হলে খেলে মজা নাই। ততক্ষণে যশোদা নিজেকে ছাড়িয়ে নিলে কুনাল সেটা দেখেই আবারও যশোদাকে অ্যাটাক করে। এখানে দুজনের মাঝে অস্থির কিছু ফাইটিং হয়। সিনগুলো সত্যিই এনজয় করার মতো। কুনালের শেষকৃত্য করার পর যশোদা সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়ে দেখে মাধু তার অফিস থেকে বের হয়ে যাচ্ছে। তখন যশোদা গেটের পাসওয়ার্ডটা দেখে নেয়। এরপর মাধু চলে গেলে যশোদা মাধুর অফিসে এসে তার কম্পিউটার এবং লকার খোলার চেষ্টা করে, কিন্তু খোলে না। এমন সময় হঠাৎ যশোদা মাধুর কণ্ঠ শুনে পিছনে তাকায় এবং মাধুকে দেখতে পায়। মাধু যশোদার দিকে এগিয়ে আসতে থাকলে যশোদা ভয়ে মাধুর ডেস্ক থেকে একটা সার্জিক্যাল ব্লেড হাতে নিয়ে বলে, কে তুমি, আর এখানে এসব কি হচ্ছে? তখন মাধু বলে, এখানে সারোগেসি করানো হয়, আর এটা তো তুমি জানোই। যশোদা বলে, আমাকে মিথ্যা বলে ধোকা দেওয়ার চেষ্টা করো না, সত্যটা বলো।
তখনই ডক্টর গৌতম সেখানে আসলে যশোদা দুম করে মাধুর গলায় ব্লেড ধরে। এটা দেখে গৌতম যশোদাকে বলে, যশোদা দেরি করো না, এই অমানুষটাকে মেরে ফেলো। তুমি যেমন এর জালে ফেসে গেছো, আমিও তেমনই এর জালে ফেসে গেছি। এসব বলতে বলতে গৌতম তাদের কাছে আসে এবং যশোদা চুপ করে আছে দেখে গৌতম বলে, তুমি যদি ওকে মারতে না পারো তাহলে আমাকে দাও, আমি মারছি। এই বলেই গৌতম যশোদার হাত থেকে ব্লেডটা কেড়ে নিয়ে যশোদার গলাতেই ধরে। এই কাম সারছে। তার মানে এই গৌতমও তাহলে মাধুরী লোক। এরপর মাধু তার গলার কাটা জায়গাটা মেকআপ করতে করতে বলে, তুমি ভাবছো গৌতম তোমার প্রেমে পড়ে তোমার জন্য অনেক কিছু করেছে, কিন্তু তুমি কি জানো গৌতম আমার জন্য কি করেছে? সিন এখানেই ফ্ল্যাশব্যাকে চলে যায়। 2 বছর আগে মিস ইন্ডিয়ার কন্টেস্টে মিনিস্টার গিরিধার চিফ গেস্ট হিসেবে আসেন। সেখানে অডিয়েন্সদের মাঝে ডক্টর গৌতমকেও দেখতে পায়। তো মিনিস্টার গিরিধার তার স্পিচে বলতেছে মানুষের সৌন্দর্য তার ভিতরে থাকে। এই সময় মাধু তার এই কথার বিরোধিতা করে বলে, একটা বাচ্চা জন্মের আগে থেকেই তার মা বাবা আশা করে থাকে তার সন্তানটা সুন্দর হবে। এরপর আমরা যখন জীবনসঙ্গীর সন্ধান করি তখন সুন্দর কাউকেই বেশি প্রাধান্য দেই। জীবনের প্রতিটি জায়গাতে আমরা সৌন্দর্যকে খুঁজে বেড়াই, তাই আমার মতে বাহিরের সৌন্দর্যটাই আসল। মাধুর এমন সাহসী প্রতিবাদ দেখে মিনিস্টার ইমপ্রেস হয়ে যায়। এরপর একদিন মাধু তার ফ্রেন্ডদের সাথে ঘুরে বেড়ানোর সময় গৌতম একটা গোলাপ দিয়ে মাধুকে প্রপোজ করে, কিন্তু গৌতম দেখতে স্মার্ট না হওয়ায় মাধু গৌতমের প্রপোজ রিজেক্ট করে এবং সেই সাথে গৌতমের বাজে লুক নিয়ে খোঁটা দিয়ে অপমানও করে। এটা দেখে মাধুর ফ্রেন্ডরা বলে, তুই কেন এমনটা করলি? সে অনেক বড় জিনিয়াস, একজন সায়েন্টিস্ট, লন্ডন ইউনিভার্সিটিতে তার রিসার্চ অ্যাপ্রুভড হয়েছে। মাধু তখন তার ফ্রেন্ডদেরকে বলে, তার ট্যালেন্ট ধুয়ে কি পানি খাবো, আমার লুক চাই। তো মাধু সেখান থেকে চলে যেতেই কিছু লোক এসে মাধুকে একটা গাড়িতে তুলে নেয়। মাধু তখন গাড়িতে উঠে মিনিস্টার গিরিধারকে দেখতে পায়। গিরিধার মাধুকে বলে, আমাকে বিয়ে করবে? চাচা মিয়া এটা কি কইলো, সিরিয়াসলি? তো যাই হোক, চাচা মিয়া হিরো আলমের মতো ডায়লগ মেরে বলে, আমার অনেক টাকা কিন্তু মনে সুখ নাই, তাই ভাবছি তুমি আমায় সুখ দিবে আর বিনিময়ে আমার রাজ্যের রানী হবে। টাকার কথা শুনে মাধু দুম করেই রাজি হয়ে যায়। সাবাস সোনামণি। পরের সিনে মাধুকে সোজা গিরিধারের বেডে বসে থাকতে দেখি। তার মানে এর ভিতরে বিয়ে শাদী সব কমপ্লিট হয়ে গেছে। একেই বলে শুভ কাজে দেরি করতে নাই। তো চাচা মিয়ার বাসর ঘরে উকিঝুঁকি মারা আমাদের ঠিক হবে না, তাই চলুন কেটে পড়ি। সিন চলে আসে কয়েক মাস পর। হঠাৎ এক রাতে মাধুর ঘুম ভাঙলে সে ফ্রেশ হতে এসে নিজেই নিজেকে দেখে চমকে ওঠে, কারণ তাকে দেখতে পুরোই বৃদ্ধাদের মতো লাগতেছে। এরপর সে ডক্টরের কাছে আসলে ডক্টর পরীক্ষা করে বলে, তোমার শরীরে স্কিন ডিজিজ ধরা পড়েছে, যে কারণে খুব অল্প সময়ের ভিতরেই তোমার চেহারা আরো বেশি বৃদ্ধাদের মতো হয়ে যাবে। মাধু তখন এর কোনো চিকিৎসা আছে কিনা জানতে চাইলে ডক্টর বলে, এই রোগের এখন পর্যন্ত কোনো মেডিসিন আবিষ্কার হয়নি। এসব জানার পর মাধু খুব টেনশনে পড়ে যায় আর ধীরে ধীরে সৌন্দর্য চলে গিয়ে বৃদ্ধাদের মতো হতে থাকে, যে কারণে মাধু নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করলে তার বাড়ির লোকেরা তাকে হসপিটালে ভর্তি করায়। তখন মিনিস্টার গিরিধার মাধুর এমন অবস্থা দেখে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, এই রিজেক্ট মালটাকে টাকা দিয়ে বিদায় করো, এ আমার সামনে যেন আর না আসে। মাধু এটা শুনে অনেক কষ্ট পায় ও বুঝতে পারে গিরিধার তার সৌন্দর্যের জন্যই তাকে বিয়ে করেছে। এখানে মাধুর উদ্দেশ্যে 2-4 লাইন কবিতা উৎসর্গ করতে চাই। মামুনি, টাকার লোভে পড়ে তুমি কাকুরে করলা বিয়া, কাকুরও ওদিকে প্ল্যান ছিল এনজয় করবে তোমায় নিয়া। তুমি ভেবেছো রাজা পেয়েছো, রাজ্য এখন তোমার। কাকুও তো কম যায় না, সেও প্রো লেভেলের গেমার। আরো কয়েক লাইন আসতেছে, বাট আপনাদেরকে বিরক্ত না করে চলুন গল্পে ফিরে যাই। তো এভাবেই কয়েকদিন কেটে যাওয়ার পর একদিন গৌতম মাধুকে দেখতে আসলে মাধু বলে, আমার সৌন্দর্য নষ্ট হচ্ছে দেখে মজা নিতে এসেছো তাই না? তখন গৌতম বলে, আমি তোমার সৌন্দর্য ফিরিয়ে দিতে এসেছি। আমি এই রোগের বিষয়ে অনেক আগে থেকেই রিসার্চ করছিলাম আর রিসেন্টলি সফলও হয়েছি। একটা শর্তে আমি তোমার সৌন্দর্য ফিরিয়ে এনে দিতে পারি, আর সেটা হচ্ছে যখন তোমাকে সুন্দর দেখাবে তখন তোমাকে আমার সাথেই থাকতে হবে। মাধু গৌতমের এই শর্তে রাজি হয়ে যায় আর সিন চলে আসে গৌতমের ল্যাবে। এরপর শুরু হয়ে যায় রিসার্চ আর এক্সপেরিমেন্ট। বেশ কয়েকদিন চেষ্টার পর অবশেষে গৌতম সফল হয়। সিন চলে আসে কয়েকদিন পর। আমরা দেখি মাধু তার সেই আগের রূপ আবার ফিরে পেয়েছে, যেটা দেখে মাধু তো মহা খুশি। তো কথা মতো মাধু তো এখন গৌতমের সম্পত্তি, তাই গৌতম দলিলে সিল মারতে যাবে, ঠিক তখনই সম্পদের ভাগিদার চলে আসে, মানে গিরিধার চলে আসে। তখন মাধু তাকে বলে, কতক্ষণ থেকে তোমার অপেক্ষা করছি, আর একটু দেরি করে আসলে হয়তো ও আমার সর্বনাশ করে ফেলতো। গিরিধার বলে, বেবি রাস্তায় ট্রাফিক জ্যাম ছিল। এরপর গিরিধারের লোকেরা গৌতমকে ইচ্ছা মতো ধোলাই দিতে লেগে পড়ে, আর আমরা দেখি এদিকে গিরিধারের উপর ইমরান হাশমির আত্মা ভর করেছে। হঠাৎ গিরিধারের লোক মার খেয়ে তাদের কাছে এসে পড়লে মাধু আর গিরিধার বুঝতে পারে তারা গৌতমকে যতটা দুর্বল ভেবেছে আসলে সে ততটা দুর্বল নয়। গৌতম তার চশমাটা খুলে নিয়েই সবগুলোকে সাইকোর মতো ধ্যামাধ্যাম মারতে শুরু করে। গৌতমের এমন ভয়ঙ্কর রূপ দেখে গিরিধার তো পুরো শক। তো সবগুলোকে মারার পর গৌতম একটা চেয়ারে বসে হাসতে থাকে। এটা দেখে মাধু আর গিরিধার দুজনেই অবাক হয়। এরপর গৌতম রিল্যাক্স মুডে গিরিধারকে বলে,
এই ইমরান হাশমির চায়না ভার্সন। মাধুর সাথে তোর যত রোমান্স করার 6 মাসের মাঝেই করে নে, 6 মাস পর এর চেহারা আবার নষ্ট হয়ে যাবে। এটা শুনে মাধু বলে, তুমি আমাকে বলেছিলে যে আমি সারা জীবনের জন্য ভালো হয়ে যাব। গৌতম বলে, বেবি সারা জীবনের জন্য তো ভালো হবেই, কিন্তু তার জন্য প্রতি 6 মাস পর পর তোমাকে এটার বুস্টার ডোজ নিতে হবে। আফসোস তুমি এটা জানার আগেই আমার সাথে প্রতারণা করলে। মাধু তখন মুহূর্তের মাঝে পার্টি বদল করে নেয় এবং গৌতমের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করে। তখন গৌতম বলে, যদি তুমি টাকাই চাও তো আমাকে বললেই পারতে। তুমি কি জানো এই মেডিসিন মার্কেটে ছাড়লে আমি কত মিলিয়ন টাকার মালিক হব? গৌতমের এই কথাটা শুনে গিরিধার গৌতমের কাছে এসে বলে, গৌতম দেখো যা হবার হয়ে গেছে, এসব বাদ দিয়ে চলো আমরা একটা ডিল করি। তুমি মাধুকে চাও তাই তো? আচ্ছা ওকে নিয়ে নাও। এই বলে গিরিধার গৌতমের এই মেডিসিনটা নিয়ে একটা বিজনেস প্ল্যান শেয়ার করে, যেটাতে ট্যালেন্ট গৌতমের, সকল ইনভেস্ট গিরিধারের আর মার্কেটিং করবে মাধু। ফ্ল্যাশব্যাক এখানেই শেষ হয়ে সিন বর্তমানে আসে। মাধু যশোদাকে বলে, আমরা 3 জন মিলেই এই ইভা মেডিকেল নামের বিজনেস স্টার্ট করেছি, কিন্তু কিভাবে এই কাজ করি সেটা জানতে চাইলে এই মনিটরে নজর রাখো। এই বলে মাধু আর গৌতম বায়ারদের সামনে প্রেজেন্টেশন দিতে চলে যায়। যশোদা তখন সেখানে বসে মনিটরে মাধুর প্রেজেন্টেশন দেখতে থাকে, আর এখানেই আমাদের সামনে অনেকগুলো অজানা টুইস্ট রিভিল হয়। তো মাধু তার বায়ারদের কাছে বলে, বর্তমান যুগে প্রতিটা মেয়ে তার সৌন্দর্য ধরে রাখতে চায়, তাই আমরা এমন একটা প্রোডাক্ট আবিষ্কার করেছি যেটা বছরের পর বছর মেয়েদের সৌন্দর্যকে ধরে রাখবে। বায়াররা তখন তার প্রোডাক্টের ডিটেলস জানতে চাইলে মাধু যা বলে তাতে আমি পুরাই শক খেয়েছি। তো মাধু বলে, আমাদের এই মেডিসিন তৈরি হয় ফিটাস থেকে, অর্থাৎ নবজাতক সন্তানের শরীর থেকে। এটা শুনে যশোদা কাঁদতে শুরু করে। মাধু বলে, গর্ভবতী মায়ের পেট থেকে বাচ্চা ডেলিভারি হওয়ার পরই আমরা সেই বাচ্চাটাকে সংরক্ষণ করে রাখি এবং সেগুলো থেকে এই মেডিসিন তৈরি করি। একজন বায়ার তখন মাধুর কাছে জানতে চায় সে এতগুলো ফিটাস কিভাবে তৈরি করে। তখন মাধু বলে, অভাবী এবং বিপদগ্রস্ত মেয়েদেরকে টাকার লোভ দেখিয়ে আমরা তাদেরকে সারোগেসি করাতে রাজি করাই। এরপর মেয়েদের মাধ্যমে এই ফিটাস তৈরি করা হলে আমরা মেয়েদেরকে মেরে ফেলি। এসব শুনে যশোদার সামনে সবকিছু পরিষ্কার হতে থাকে। সে বুঝতে পারে কেন কাজল আর লিলিকে মরতে হয়েছে। তো একজন বায়ার গৌতমকে বলে, আপনারা এইরকম একটা ক্রাইম কিভাবে হ্যান্ডেল করছেন? গৌতম বলে, আমাদের এই বিজনেসের সাথে পুলিশ এবং মিনিস্টার উভয়েই জড়িত আছে। এরপরেও কেউ কোনো কিছু জানতে পারলে আমরা তাকে শেষ করে দেই। কিছুদিন আগে একজন বড় বিজনেসম্যান শিবা রেড্ডি আর একজন ফেমাস মডেল আরশি আমাদের প্রোডাক্টের এই সিক্রেটটা জানতে পেরেছিল, তাই আমরা অ্যাক্সিডেন্টের প্ল্যান করে তাদের দুজনকেই মেরেছি। এসব বলার মাঝেই গৌতম তার ট্যাবে দেখে যশোদা নেই। তখনই সে ইশারা করে মাধুকে সেটা জানায়। তখনই সিন চলে আসে যশোদার কাছে। সে পালিয়ে যাওয়ার পথ খোঁজার সময় হঠাৎ সিকিউরিটি গার্ড তার সামনে পড়লে সে নিজেকে আড়াল করতে গিয়ে বের হওয়ার দরজাটা খুঁজে পায়। এরপর যশোদা সেই দরজা খুলে একটা সুড়ঙ্গের ভিতর দিয়ে যেতে থাকে, আর সিন স্কিপ করে চলে আসে বাসুদেব ও তার টিমের কাছে। কমিশনার বলরাম বন্দুক হাতে সেই আস্তানায় আসে। তখন আমরা মনে করি সে হয়তো এদেরকে বাঁচাতে এসেছে, কিন্তু না, আমরা দেখি সে আসলে মাধুর লোক। তো বলরাম বাসুদেবকে বলে, থ্যাঙ্কস, আপনি অনেক দূর এগিয়ে গেছেন, কিন্তু আমরা যখন এত বড় বড় ক্রাইম করি তখন আমাদেরকে অনেক সমস্যায় সমাধান করতে হয়, যে কারণেই আমি ফরেনসিক ডক্টর আনোয়ার এবং সুরেশকে মেরেছি। এখন শুধু আপনাদেরকে উপরে পাঠিয়ে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই বলে বলরাম বাসুদেবকে গান পয়েন্ট করে, আর তখনই সিন স্কিপ করে যশোদার কাছে আসে। সে সুড়ঙ্গের ভিতর দিয়ে যেতে যেতে উপরের দিকে একটা পথ দেখতে পায়। এরপর যশোদা সেই পথ দিয়ে বেরিয়ে চারপাশে দেখে শুধু জঙ্গল আর জঙ্গল। এমন সময় হঠাৎ পিছন থেকে কিছু একটা যশোদার দিকে ছুটে আসলে যশোদা পিছে ঘুরে ভয়ঙ্কর একটা মাংস খেকে কুকুর দেখে ছিটকে পড়ে। কুকুরটা তার কাছে আসতে ধরে, কিন্তু শিকলে টান পড়ে যায়, যে কারণে কুকুরটা আর সামনের দিকে আসতে পারে না। এই সুযোগে যশোদা উঠে পালাতে শুরু করে, আর কুকুরটাও নিজেকে শিকল থেকে খুলে নিয়ে যশোদার পিছনে ধাওয়া করে। অনেক দৌড়ের পর হঠাৎ যশোদা পাহাড়ের একদম শেষ সীমানায় এসে পড়ে। এই গেল গেল, কিন্তু না, অল্পের জন্য যশোদা বেঁচে যায়। এদিকে কুকুরটাও তখন তার পিছনে এসেই থেমে যায়। এমন সময় যশোদা কারো শীষ দেওয়ার আওয়াজ শুনে পিছনে তাকাতেই ডক্টর গৌতম গাছের আড়াল থেকে বেরিয়ে আসে। সিন এখানে স্কিপ করে চলে আসে বলরামের কাছে। সে বাসুদেবকে শুট করার আগে মিনিস্টার গিরিধারের কাছে কল করে এবং বাসুদেবকে শুট করার এই সিনটা দেখতে বলে, কিন্তু মিনিস্টার বলে, আমি কোনো সিনেমা দেখতে চাই না, সময় নষ্ট না করে শুট করো। এই বলেই সে কল কেটে দেয়। বাসুদেব তখন বলরামের গুলিটা নিচু করে বলে, তোমার পিছনে কার হাত আছে এটা আমাদেরকে খুঁজে বের করে দেওয়ার জন্য থ্যাঙ্কস। বলরাম তখন হাসতে হাসতে বলে, তুমি তো এখন মরতে চলেছ, তাহলে এটা জেনে তুমি আর কি করতে পারবে। সিন এখানেই স্কিপ করে ইভাতে আসলে দেখি গৌতম যশোদাকে ইভাতে নিয়ে এসেছে। এরপর সে যশোদাকে বলে, তোমার উপরে আগে থেকেই আমার সন্দেহ হয়েছিল, তাই সন্দেহটা মেটানোর জন্যই তোমার সাথে প্রেমের নাটক করেছি। তুমি যেদিন সেন্সলেস হওয়ার ভান করে আমার উপরে পড়েছিলে, আমি তখন বুঝতে পেরেছিলাম যে তুমি আমার অ্যাক্সেস কার্ড চুরি করতেছ, তাই লুকিয়ে লুকিয়ে আমি তোমার উপর সব সময় নজর রাখতাম। এরপর গৌতম তার আস্তানায় কল করলে সেটা বড় মনিটরে দেখা যায়। বলরাম তখন গৌতমকে দেখিয়ে বাসুদেবকে শুট করতে যাবে, ঠিক তখনই গৌতমের পাশে একটা শুট করা সাউন্ড হয়, যেটা শুনে গৌতম চমকে
চমকে ওঠে। তখনই কেউ একজন গৌতমকে গান পয়েন্ট করলে সবাই অবাক হয় এবং ভাবে কে এই বন্দুকধারী। ঠিক তখনই ক্যামেরার সামনে যশোদা চলে আসে। এটা দেখেই বাসুদেব আর তার টিম যতটা খুশি হয়, বলরাম ঠিক ততটাই অবাক হয়। মাধু তখন যশোদাকে বলে, তুমি এখানে বন্দুক কোথায় পেয়েছো? যশোদা বলে, তুমি তো এখানকার সবকিছু দেখো, তাহলে এটা দেখোনি? আমি সিকিউরিটি গার্ডকে মারার পর তার ইউনিফর্ম আর গান নিয়েছি। গৌতম তখন বলে, সৌভাগ্যবশত তুমি এটা পেয়ে গেছো, কিন্তু এটা চালানো অত সহজ নয়। তখন বাসুদেব বলে, যশোদাকে বন্দুক চালানো শেখানোর প্রয়োজন নেই, কারণ ও নিজেই একজন পুলিশ। এটা শুনে গৌতম আর বলরাম দুজনেই শক খায়। বাসুদেব তখন যশোদার সম্পর্কে বলতে শুরু করলে আমরা যশোদার অতীতের কিছু সিন দেখতে পাই। যশোদার কাছে দুটো জিনিস সবচেয়ে প্রিয় ছিল, প্রথমত তার বোন বৃন্দা, আর দ্বিতীয়ত পুলিশ হওয়ার ইচ্ছে, যে কারণে সে বাসুদেব স্যারের কাছে পুলিশ ট্রেনিং নেয়। কিন্তু ট্রেনিং শেষে যশোদা যখন চাকরির জন্য অফিসারদের কাছে যায়, তখন একজন অফিসার তাকে বলে, এই চাকরিতে ঢুকতে 20 লাখ টাকা লাগবে, নয়তো আমার সাথে এক রাত কাটাতে হবে। কিন্তু যশোদা একটাতেও রাজি না হয়ে সেখান থেকে চলে আসে। এরপর যশোদা বাসায় এসে বাসুদেবকে সবকিছু খুলে বলার সময় যশোদার ছোট বোন বৃন্দা ঘরের বাইরে থেকে তার সব কথা শুনে ফেলে। পরের দিন যশোদা ঘুম থেকে উঠে দেখে বৃন্দা তার বেডে নেই। এই সময় যশোদা ঘরে একটা টাকার ব্যাগ আর একটা চিঠি দেখতে পায়। সেটাতে লেখা আছে যে, দিদি তোমার জন্য টাকাগুলো রেখে গেলাম, যেভাবেই হোক তুমি টাকাগুলো দিয়ে পুলিশে জয়েন করবে, আমি 1 বছর পর তোমার কাছে ফিরে আসবো। যশোদা তখন বাসুদেব স্যারকে বৃন্দার বিষয়ে সবকিছু জানালে বাসুদেব তার স্টুডেন্টদেরকে বৃন্দার খোঁজে পুরো দমে লাগিয়ে দেয়। তারা খোঁজ নিয়ে জানতে পারে যে বৃন্দাকে লাস্ট একটা হসপিটালের নার্সের সাথে কথা বলতে দেখা গেছে। এরপর সেই নার্সকে ধরে বৃন্দার বিষয়ে জানতে চাইলে সে বলে, গতকাল বৃন্দা আমার কাছে 20 লাখ টাকা ধার চাইছিল, তখন আমি তাকে সারোগেসি মাদার হওয়ার অফার করলে সে রাজি হয়। এরপর আমি বৃন্দাকে ভাস্কর নামের একজনের সাথে পরিচয় করিয়ে দিলে ভাস্কর বৃন্দাকে 20 লাখ টাকা দিয়ে নিয়ে গেছে, কিন্তু তাকে কোথায় নিয়ে গেছে এই বিষয়ে আমি কোনো কিছু জানি না। এসব জানার পর সবাই মিলে প্ল্যান করে যে যেভাবেই হোক তারা বৃন্দাকে খুঁজে বের করবে। এছাড়াও এই সারোগেসির আড়ালে আসলে কি চলছে সেটাও খুঁজে বের করবে। তখন ঋষি বলে, স্যার এই চক্রকে একটি উপায়ে ধরা সম্ভব, আর সেটা হলো ডিপার্টমেন্ট থেকে একজন সাহসী মেয়েকে সারোগেসি মাদার হয়ে সেখানে দিতে হবে। তখন যশোদা বলে, আমি যাব। এটা শুনে সবাই চমকে ওঠে। বাসুদেব তাকে বুঝিয়ে বলে, তুমি এখনো পুলিশ ডিপার্টমেন্টে জয়েন করনি, তাই ডিপার্টমেন্ট থেকে তুমি কোনো প্রকার হেল্প পাবে না। কিন্তু যশোদা বলে, স্যার আমার কারো সাপোর্টের প্রয়োজন নেই, আপনি আমাকে যা শিখিয়েছেন আমার কাছে সেটাই যথেষ্ট। বাসুদেব তাকে বোঝানোর চেষ্টা করে বলে, এই সিদ্ধান্ত তোমার পার্সোনাল এবং প্রফেশনাল দুটো জীবনকেই নষ্ট করবে, এছাড়াও প্রেগনেন্সির ভেজাল তো আছেই। তখন যশোদা বলে, স্যার বৃন্দা আমার ছোট হয়ে আমার জন্য নিজেকে এত বড় বিপদের মুখে ফেলেছে, আর আমি কিনা ওর বিপদে পিছু নিব? আমি শুধু ওর দিদি নয়, আমি ওর মা। যা কিছুই হয়ে যাক আমি বৃন্দাকে খুঁজে বের করবই। ফ্ল্যাশব্যাক এখানেই শেষ হয়ে সিন বর্তমানে আসলে যশোদা গৌতমকে বলে, তুমি আমার উপরে নজর রাখোনি, বরং আমি তোমাদের উপরে নজর রেখেছি। এখানে আসার পর থেকেই আমি মিশন শুরু করেছি, কোথায় কি আছে সবকিছু ডিটেলস বের করেছি, আর এক এক করে কপালের টিপ দিয়ে আমার আয়নায় ম্যাপ বানিয়েছি। এটা শুনে মাধু আর গৌতম অবাক হয়ে চেয়ে থাকে। এরপর বলরামের ওখানে এবং যশোদার এখানে দুটো জায়গাতেই মারামারি শুরু হয়ে যায়। যশোদা তখন একে একে সবগুলোকে মারতে শুরু করলে গৌতম আর মাধু সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে বাসুদেব এবং তার টিম একে একে সেখানকার সবাইকে মেরে ফেলে এবং বাসুদেবের টিমের 4 জন 4 দিক থেকে বলরামকে ঘিরে ধরে। ব্যাস, তারপর যা হওয়ার তাই। 4 জন 4 দিক থেকে বলরামের বুকে পিঠে গুলি করে ঝাঁঝরা করে দেয়, আর এখানেই বলরামের উপরের ভিসা কনফার্ম হয়ে যায়। এরপর তারা সবাই যশোদার কাছে আসতে থাকে। যশোদা তখন মাধুর কম্পিউটার অন করে তার বোন বৃন্দার ডিটেলস বের করার চেষ্টা করে, কিন্তু কোনো কিছুই খুঁজে পায় না। এই সময় ইভার মাইকে অ্যানাউন্স করে সবগুলো মেয়েকে এক জায়গায় হতে বললে সবার সাথে যশোদাও সেখানে আসে। মাধু তখন সবার মাঝে যশোদার বোন বৃন্দাকে খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু সেই রকম কাউকেই খুঁজে পায় না। এটা দেখে যশোদা মাধুকে বলে, আমার বোনকে পেলে কি করবে? এরা সবাই আমার বোন, এবার দেখি তুমি কি করো। তখন মাধু বলে, যদি এরা সবাই তোমার বোন হয় তাহলে আমি এদের সবাইকেই মেরে ফেলবো। যশোদা তখন বন্দুক বের করে বলে, সবাইকে মারবে কেন, শুধু তুমিই মরো। এসব কথার মাঝে একজন সিকিউরিটি গার্ড সেখানে এসে যশোদাকে অ্যাটাক করলে এই সুযোগে মাধু সেখান থেকে পালিয়ে যায়। যশোদা তখন সেখানকার সবগুলো মেয়েদেরকে বের হতে বলে এবং তাদের মাঝে তার বোন বৃন্দাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু বৃন্দাকে তাদের মাঝে খুঁজে পায় না। এই সময় একজন যশোদাকে বলে, মাধু পালিয়ে যাচ্ছে। যশোদা তখন ভিড় ঠেলে বাইরে এসে মাধুর হেলিকপ্টারে গুলি করলে মাধু ভয়ে থেমে যায়। তখন যশোদা তাকে ইশারা করে কাছে আসতে বলে। এরপর মাধু তাদের কাছে এসে বলে, আমি তোমাদের সবার কত খেয়াল রেখেছি, নিজের টাকা দিয়ে তোমাদের আর্থিক সমস্যার সমাধান করেছি, এটা তো একরকম সেবা, তাই না?
তখন যশোদা বলে, কোনো মায়ের সন্তানকে মেরে মেডিসিন তৈরি করাকে তুমি সেবা বলছো? যদি তোমার নিজের কোনো সন্তানের সাথে এমন হতো তাহলে বুঝতে এটাকে কি বলে। তখন মাধু বলে, তোমার কি মনে হয় আমি কখনো প্রেগনেন্ট হইনি? যখন আমার সৌন্দর্য নষ্ট হয়েছিল তখন আমি প্রেগনেন্ট ছিলাম, কিন্তু গৌতম তার মেডিসিনের জন্য একটা ফিটাস চাইছিল, তখন আমি আমার নিজের সন্তানকে দিয়েই এই কাজ করেছি। এটা শুনে যশোদা বলে, তুমি কোনো মা নও, তুমি একটা রাক্ষসী। তখনই সব মেয়ে তার দিকে এগিয়ে আসতে থাকলে মাধু পিছনের দিকে যেতে যেতে পাথরের সাথে ধাক্কা খেয়ে পাথরের নিচে একটা জলাশয়ে পড়ে যায়, আর পাথরের সাথে ধাক্কা লেগে মাধুর মাধুর্যতা সেখানেই শেষ হয়ে যায়। এদিকে পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যশোদা আর সবাই এই দৃশ্যটা দেখে। তো যশোদা তেজুকে বলে, আমি এখানে আমার বোনকে খুঁজতে এসেছি, কিন্তু তাকে কোথাও খুঁজে পেলাম না। এমন সময় একজনের কান্নার আওয়াজ শুনে যশোদা সেখানে এসে তার বোন বৃন্দাকে দেখতে পায় এবং দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। হঠাৎ এই সময় বৃন্দার পেইন আরো বেশি হলে বৃন্দা ব্যথায় কাঁদতে শুরু করে। তখন যশোদা হেল্প চাইলে সুধা বলে, আমি তোমাকে হেল্প করব, তুমি আমাকে যেমন ভেবেছ আমি আসলে তেমন নই। এরপর সব মেয়েরা বৃন্দাকে ঘিরে ফেললে যশোদা আর পুলিশ টিম দূরে অপেক্ষা করতে থাকে। এমন সময় তারা জঙ্গলের মাঝে একটা গাড়ি দেখতে পায়। এরপর দেখি গৌতম অন্য একটা গোপন পথ দিয়ে বের হয়ে সেই গাড়িতে ঢুকতেছে। তো সে গাড়ি স্টার্ট করার সময় ঋষি আর দুইজন পুলিশ এসে তাকে অ্যারেস্ট করে। এরপর ঋষি গৌতমের বক্স চেক করে সেটাতে বিভিন্ন ধরনের মেডিসিন দেখতে পায়। এদিকে বৃন্দার ডেলিভারি হয়ে গেলে সে একটা ছেলে সন্তান জন্ম দেয়। তেজু বাচ্চাটাকে যশোদার কোলে দিলে সে খুশিতে কেঁদে ফেলে। পরের সিনে দেখি মিনিস্টার গিরিধারের কাছে একজন এসিপি কল করে বলতেছে, স্যার পুলিশ আমাকে অ্যারেস্ট করতে এসেছে। আমি এদেরকে বলেছি যে আমি আপনারই লোক। গিরিধার স্যার যদি জানতে পারে তোমরা আমাকে ধরতে এসেছো তাহলে তোমাদের কি হাল হবে তোমরা জানো না। তখন গিরিধার তাকে বলে, তুমি কি জানো এখন আমার কি হাল? এরপর ক্যামেরা জুম আউট হলে দেখি গিরিধার অলরেডি লকআপে বন্দী হয়ে আছে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। বুকে হাত রেখে নিজের মনকে জিজ্ঞেস করেন, আমার এক্সপ্লেইনটি কি আপনার ভালো লেগেছে? যদি মন বলে হ্যাঁ, তাহলে ভিডিওতে একটা লাইক দেন। আর হ্যাঁ, আমার কবিতাটি আপনার কেমন লেগেছে সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, বাই বাই।